শুভ সন্ধ্যা সকলকে। আপনারা শুনতে পাচ্ছেন? সকলকে শুভ সন্ধ্যা। আমি সকালবেলায় জানিয়েছিলাম, আপনারা শুনতে পাচ্ছেন তো? আমি সকালবেলায় জানিয়েছিলাম আজকের ছোট্ট একটি লাইভে আসব। আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন, সেখানে কি লিখেছি। আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে আমরা রাস্তার লড়াই লড়েছি, সুপ্রিম কোর্টের লড়াই লড়েছি। সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা হারেননি, হারানো হয়েছে। কেন এই ধরনের কথা পশ্চিমবাংলার একজন যোগ্য শিক্ষককে কেন বলতে হচ্ছে? কেন আপনারা এই কথাটাকে সত্যি বলে মানবেন? দেখুন, আমরা বারবার করে, যারা আমাদের নিয়োগ অথরিটি, তাদেরকে আমরা বারবার করে জানিয়েছিলাম যে যোগ্য তালিকা দিন, দিয়ে আপনারা সার্টিফাই করুন যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছিল আর কারা নেননি। কেবলমাত্র রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন বোর্ড, তাদের নেতামন্ত্রী দেখেছেন তো পার্থ চ্যাটার্জিরা কিভাবে একটা সিন্ডিকেট রাজ করে চাকরি বিক্রি করেছিলেন। পুরো সরকারটাই যুক্ত। এখন তাদেরকেই বাঁচান। তারা যে একটা ক্যাবিনেট ডিসকাশন করেছেন, সেখানেও বলেছেন যে কারা কারা যোগ্য আর কারা কারা অযোগ্য। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট ডিসিশন, তা সত্ত্বেও যোগ্যতার তালিকা দিলেন না, প্যানেল বাতিল হলো। কিন্তু সুপ্রিম কোর্ট কি করতে পারতেন? কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে শেষ জায়গা ভারতবর্ষের বিচার ব্যবস্থায়, শেষ জায়গা। সুপ্রিম কোর্ট নোডাল কমিটি তৈরি করতে পারতেন, কারণ এখানে রায়েও তো ছত্রে ছত্রে লেখা আছে যে খুব দুঃখ হবে, যন্ত্রণা হবে, আমরা বুঝতে পারছি, খুবই যোগ্য শিক্ষকরা বঞ্চিত হবেন, এত কিছু আছে, কষ্ট পাবেন, সুবলরা চলে যাবে, সন্তোষরা চলে যাবে, আরও গ্রাম বাংলার যারা সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষা দিতেন, সেই সরকারি মাধ্যমের বিদ্যালয়ে যারা শিক্ষকতা করছিলেন, তারা পৃথিবী ছেড়ে চলে যাবেন, সব জানতেন। তা সত্ত্বেও এমন রায় দিচ্ছে। কিন্তু মজার বিষয়, এই সুপ্রিম কোর্ট বাবা সাহেব আম্বেদকররা আমাদের জন্য তৈরি করে গিয়েছে, জনগণের জন্য, যেখানে জনগণ ন্যায় পাবে। আর সেখানে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জনগণকে ন্যায় দিতে পারছে না। কেন আমরা বলছি? আপনারা ঝাড়খণ্ডের একটা বিচার, শিক্ষক নিয়োগের একটা বিচার শুনেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন যে কমিশনের ভুলে কারো চাকরি যাওয়া চলবে না। তাহলে এই রায়টা পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষকদের ন্যায় কেন নয়? কেন? যোগ্য শিক্ষকরা কি অপরাধ করেছে? যোগ্য শিক্ষকরা বাংলা মিডিয়াম বিদ্যালয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষা দেয়, এই বিদ্যালয়গুলো তুলে দিতে হবে, বেসরকারীকরণ করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় কেন? কি অপরাধ ছিল? আমার বক্তব্য, কি অপরাধ ছিল পশ্চিমবঙ্গের এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের? অপরাধ ঘুষ দেয়নি, এটাই তাহলে অপরাধ? তাহলে ঝাড়খণ্ডের রায় আসলো, আপনারা শুনলে অবাক হবেন। যারা রাজনীতি চর্চা করেন, সমাজনীতি চর্চা করেন, অর্থনীতি চর্চা করেন,
আর্থসামাজিক পরিস্থিতি সারা দেশব্যাপী যারা আপনারা চর্চা করেন, তৎকালীন উড়িষ্যা সরকার, বিজু জনতা দল যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা জানেন, তিনি এক লহমায় 55,000 জন অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করেছিলেন। এক লহমায়। বিজু জনতা দলের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জানেন, খুবই সম্মানীয় মানুষ, সৎ মানুষ, অত্যন্ত ভীষণ সৎ মানুষ। রাজনীতিতে এসব মানুষ পাওয়া যায় না। এক লহমায় 55,000 জনকে অস্থায়ী কর্মীকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ করে দিয়েছিল। আর পশ্চিমবঙ্গে একটা সরকারি চাকরি, একটা স্থায়ী চাকরি, 7 বছর ধরে শ্রম দেওয়া, পরিবার পরিজন, লোন নেওয়া, সর্বশান্ত করে দেওয়া একটা রায়। আর সুপ্রিম কোর্ট যারা চাকরি চুরি করলো কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্ন তো আমাদের মনে আসবেই। আমরা আরো আশ্চর্যান্বিত হলাম যে খুব রিসেন্ট, হ্যাঁ নবীন পট্টনায়ক খুব ভালো মানুষ। দেখুন, ওটা অন্য প্রসঙ্গ, ঠিক আছে, যে এখন উত্তরপ্রদেশের একটা রায় আসলো যে 8 বছর, যদিও সেটা শিক্ষকতা নয়, 8 বছর চাকরি করেছে, তার চাকরি যাওয়া চলবে না। ঠিকই তো, 8 বছর একজন মানুষ একই পোস্টে, একটা কুকুর সেও যদি 8টা বছর আমাদের বাড়িতে, আপনার বাড়িতে এক নাগারে থাকে আর লেজ নাড়ায়, ঘেউ ঘেউ করে, তার প্রতিও দায়িত্ব জন্মায়, মায়া জন্মায় যে এই আমি যদি বাড়িটা তালা মেরে চলে যাই, আমি মানে রাষ্ট্র, আমরা যদি 7 বছর ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি, যাদের সন্তান সন্ততি হয়েছে, যাদের রোগ ব্যাধি হয়েছে, যারা লোন নিয়েছেন, পরিবার পরিজন, তাদের যোগ্য চাকরি চলে গেলে এরা যাবে কোথায়? এরা মরবে। তাই তো মরছে। একটা কুকুরের প্রতি দায়বদ্ধতা জন্মায় নাগরিকের। আর ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবন নিয়ে একেবারে ছিনিমিনি খেলছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার কথা, ছিনিমিনি খেলছে, একেবারে ছিনিমিনি। 8 বছর ধরে উত্তরপ্রদেশের একটা রায় এসছে যে তাদের চাকরি যাওয়া চলবে না। ঠিক তো, কেন যাবে? কি করেছিলেন এতদিন? একটা নিয়োগ হওয়ার 3 মাস পর্যন্ত কি করেছিলেন? 2 বছর প্রবেশন পিরিয়ড থাকে। হ্যাঁ, 2 বছর প্রবেশনারি পিরিয়ড থাকে। কি করেছেন সুপ্রিম কোর্ট? এই প্রশ্নগুলো আমাদের আছে, আমি আসব। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভিন্ন রায় দিয়েছে কেন? এক যাত্রায় পৃথক ফল হতে পারে। বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখতে চাই, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা অটুট, চিরদিন ছিল, চিরদিন থাকবে। কিন্তু এই যে রায়, এই রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থার প্রতি আমাদের শুধু অনাস্থা। আমরা আসবো, কিউরেটিভের বিষয়ে আসবো, জানতে চাইছেন অনেকে। হ্যাঁ, তাহলে আমাদের কি ভুল ছিল? ভারতবর্ষের সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি, আরো যিনি আসবেন যারা আছেন, এসএসসি 2016 প্যানেলের, দেখুন বারবার বলছি, যাদের অনেক কিছু চাই তাদের হারানোর ভয় থাকে, আমাদের কিচ্ছু হারানোর ভয় নাই। আমি পরিষ্কারভাবে কথা বলতে পছন্দ করি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সরকারি চাকরি, স্থায়ী চাকরি, 7 বছর ধরে ধারাবাহিকতা সহ চাকরি, আপনার কাছে আমি অযোগ্য বলে প্রমাণিত নই, কোথাও আপনি প্রমাণ করতে পারেননি, প্রমাণ ছাড়া আমার যোগ্য চাকরি সুপ্রিম কোর্ট কাটতে পারে না। আপনি তাহলে, আমরা বলতে অবশ্যই, দেখুন আমরা যদি 2-1 কথা বলি, আমরা ভুক্তভোগী, আমাদের চাকরি চলে গেছে,
বলবে বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলো না। ওই প্রফুল্ল ঘোষ কোন একটা দলের মুখপাত্র, সে তো এর আগে প্রচন্ড একজন বিচারপতি ছিলেন, জাস্টিস কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিচারপতি, তিনি এখন রাজনীতিতে গেছেন, প্রচন্ড গালিগালাজ করেছিল। কি করেছে বিচার ব্যবস্থা? তারা নেতা বলে, তারা নেতা বলে কিছু করতে পারেননি। এই বিচারপতিরা তারা কি খেয়ে বিচারটা করেছে? 7 বছর ধরে সরকারি চাকরি, স্থায়ী চাকরি, কোনো দুর্নীতি নেই, আপনি চাকরি খেয়ে নিলেন। আর যারা চুরি করলো কি ব্যবস্থা করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন সুপ্রিম কোর্ট? আমরা দেশের রাষ্ট্রনায়কদের যারা পার্লামেন্টে বসেন, আপনারা জানেন আমরা 2 তারিখ রাহুল গান্ধীজির সাথে দেখা করার জন্য জাতীয় কংগ্রেসের এআইসিসি সাধারণ সম্পাদক আমাদের সাথে বৈঠক হয়েছিল। আশা করি সেই সাক্ষাৎ হবে এবং পার্লামেন্টে এই বিষয় উত্থাপিত হবে। আমরা জাস্টিস প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। লেট হয়ে গেছে, তবুও আপনার কাছে আমাদের প্রার্থনা, পার্লামেন্টে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি যেতে পারে না, ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে, ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে। ভারতবর্ষের সংবিধান সরকারি চাকরি, স্থায়ী চাকরি রক্ষা করতে পারছে না। এটা বেসরকারীকরণ, আমরা পরিষ্কার ভাবে বলছি। যেখানে গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষকের ছেলেমেয়েরা পড়ে, সেই বিদ্যালয়গুলোর থেকে যোগ্য শিক্ষকদের কেড়ে নেওয়া, এটা বেসরকারীকরণ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাঙালি আপনাদের আমরা বলতে চাই। এখনো সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রার্থনা, কিউরেটিভ পিটিশন বাকি রয়েছে। আমাদের যোগ্য শিক্ষক অভিজিৎ সাধু খান, আমাদের যোগ্য শিক্ষক তুহিন শুভ্র মণ্ডল কিউরেটিভ পিটিশনে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, নাম নয়, ব্যক্তি নয়, এই যে তুহিন শুভ্র মণ্ডল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যোগ্যদের চাকরি ফেরানোর জন্য, অভিজিৎ সাধু খান, আপনারা স্বেচ্ছায় 10 টাকা, 500 টাকা, 200 টাকা পারলে সাহায্য করুন। আমাদের সবকিছু আছে, অর্থ নাই, অর্থ নেই। আপনারা জানেন, সেই সব ব্যক্তিগত কথা বলছি না। কলকাতা যাবার মতো অর্থ নেই, বুঝতে পেরেছেন? কলকাতা যে যাবো 20-40 টাকা দিয়ে, সেই টাকাটা নেই। তা পরিস্থিতি, বন্ধু বান্ধব সহযোগিতা করছে, মাস্টার টিকে আছে। সুতরাং আপনারা এই তুহিন শুভ্র মণ্ডল, অভিজিৎ সাধু খানদের স্বেচ্ছায় আপনারা সহযোগিতা করুন। কিউরেটিভ পিটিশন বাকি রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কমিশনের ভুলে কারা চাকরি করেছিল, চাকরি চোরদের কি ব্যবস্থা নিয়েছেন সুপ্রিম কোর্ট? আমাদের সেই সামন্ততন্ত্র ভালো ছিল, তাহলে কেন মানুষকে কেন বিপথে চালিত করছে সুপ্রিম কোর্ট? কেন? তাহলে তো সেই যুগে বলতো একটা একটা করে ইট খুলে নেওয়া হবে, বলতো। আজকের যুগে আমরা বলতে পারি কেন? পুলিশ ধরে নেবে। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। সুপ্রিম কোর্ট, যোগ্যদের চাকরি ফেরাতে হবে। যারা নিষ্কলঙ্ক, যাদের নামে আপনি অভিযোগ পাননি, তাদের চাকরি ফেরাতে হবে। এটা আমরা বললাম কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই। আর সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আমরা জানতে চাই, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট গৃহীত হয়েছে না হয়নি? হলে ব্যাস এত ঝামেলা কেন? তাহলে সিবিআই যদি ঠিকঠাক তদন্ত না করে, সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? সিবিআই কে কন্ট্রোল কে করে? কেন? ভারতবর্ষের এত বড় একটা দেশ, সেই ভারতবর্ষের মতো দেশে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যেখানে পীঠস্থান, এত বড় পার্লামেন্ট, আমাদের মাননীয় স্পিকার, হ্যাঁ, যোগ্যদের চাকরি চলে যাবে, তারপরে একটা পরীক্ষায় বসাতে হবে, দিয়ে পাপ মুছে ফেলতে হবে। সবাই মিলে সহযোগিতা করো। আর যোগ্যদের জীবন থেকে নরক বয়ে যাক, তাদের সুবাল চলে যাক, ওরা মরে যাক। এই যে টেটের ব্যাপারটা দেখেছেন, আমি শেষ করছি, টেটের ব্যাপারটা দেখেছেন কেন মশাই?
আপনি শিক্ষকদের মান উন্নয়নের জন্য ইভ্যালুয়েশন করুন। শিক্ষকদের অনবরত তাদের টেস্ট হওয়া উচিত। আমি কোন জায়গায় আছি, আমি ঠিক জায়গায় আছি কিনা, আমি ছাত্রদের পড়ানোর উপযুক্ত কিনা, ছাত্র শিক্ষক সম্পর্ক ঠিক করতে পারছি কিনা, এটা ঠিক কথা। কিন্তু আপনি শিক্ষকদের মান উন্নয়নের জন্য কোর্স করান সরকারের ভুলে, আপনারা বেসরকারি করবেন বলে, আপনারা সরকারি স্কুলগুলোকে তুলে দেবেন বলে, বাংলার লক্ষ লক্ষ, বাংলার শুধু নয় সারা দেশের লক্ষ লক্ষ গরিব মানুষ, সাধারণ মানুষ, আদিবাসী, তপশিলি, পিছিয়ে পড়া, মুসলমান সকলের চাকরি কেড়ে নেবেন। এগুলো তামাশা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মহামান্য সুপ্রিম কোর্ট, যা দিনকাল আসছে, আগামী দিনে সুপ্রিম কোর্টে ধর্ণা হবে, আগামী দিনে। আমরা বলতে চাই সুপ্রিম কোর্টে ধর্ণা হবে। যোগ্যদের চাকরি কি করে যায়? যদি আমি দুর্নীতি না করে থাকি, আমার চাকরি যায় কি করে? এটা মিথ্যার জয় হচ্ছে। ভারতবর্ষের সংবিধান মিথ্যার জয় হচ্ছে, যে সংবিধান রক্ষা হচ্ছে। আর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তাকে আমরা চিঠি দিয়েছি, বারবার চিঠি দিয়েছি। পরশুদিনও আমি পিএমও দপ্তরে আমার কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের স্লট তৈরি হয়েছে। আশা করি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব। আমরা তুলে ধরতে চাই, আমরা বারবার চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিম বাংলায় কিভাবে যোগ্য শিক্ষকদের যোগ্য চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমাদের জীবনের ঘটে চলা দুঃখ দুর্দশার কথা আমরা আপনাকে জানাতে চাই। বারে বারে চিঠি দিয়েছি, মাননীয় সভাপতি যিনি আছেন তাকেও চিঠি দিয়েছি। দুর্গাপুরে যখন এসেছিলেন তখনও যাবার জন্য চিঠি দিয়েছি, দমদম যখন এসেছিলেন তখনও যাবার জন্য চিঠি দিয়েছিলাম, হয়নি। দিল্লি গিয়েছিলাম আমি পিএমও দপ্তরে, 2 বার চিঠি দিয়ে এসেছি, দেখা হয়নি। শেষবার স্লট তৈরি হয়েছে। আগামী 10-12 দিনের মধ্যে শুনছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসদের সাথে বসবেন। আমরা বলতে চাই, লোকসভার মাননীয় স্পিকার, এটা কিভাবে হতে পারে? কি অ্যাকশন নিয়েছে সুপ্রিম কোর্ট, কি অ্যাকশন নিয়েছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? শিক্ষা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পড়ে, কেন্দ্র রাজ্যের অন্তর্গত। সুতরাং দায় এড়িয়ে গেলে চলবে না, আমাদের কণ্ঠরোধ করতে পারবে না কেউ। জীবনে যতদিন বেঁচে আছি এই কণ্ঠ রোধ করতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। একটা পরীক্ষা হয়েছে, পাপ মোছার পরীক্ষা, সেই পরীক্ষা আমরা বসেছি, যেমন আছে চলবে। আপনাদের আমরা বলতে চাই, অনেকক্ষণ বলেছি, কিউরিটিভ পিটিশন, তুহিন শুভ্র মণ্ডল, অভিজিৎ সাধু খানদের আপনারা সহযোগিতা করুন স্বেচ্ছায়। দেখুন, অনেকে ভাবছে যে একজনে করলেই তো হবে, এভাবে হয় না। হ্যাঁ, কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হয়। তাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশা আপনারা তো বুঝতে পারেন। আমাদের জীবনে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, কিন্তু কোনো আফসোস নেই, ভালো আছি। লড়াইয়ে থাকুন। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য, আমরা বারবার যোগ্য তালিকা চেয়েছি, যোগ্য তালিকা দিন। কিউরিটিভ পিটিশন বাকি রয়েছে, সেই কিউরিটিভ পিটিশনে সকল যোগ্যদের চাকরি ফেরান। আর যদি না ফেরান, অনেক তামাশা করেছেন, অনেক টালবাহানা করেছেন দিদি। যখন যেটা বলেছি সেটাই করেছি, সেটাই করব। আমরা প্রস্তুত আছি,
সুপ্রিম কোর্টে চাকরি ফেরানোর ব্যবস্থা করুন। ওই এসএসসি 2016 প্যানেল, এসএলএসটি, SLST1, RLST ব্যবস্থা করুন। অন্যথায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনি যে ভাষাটা বোঝেন, ভোট রাজনীতি, প্রত্যেকটা বিধানসভায় আমরাই, আপনি কার সাথে সেটিং করে আছেন, কার সাথে ছোট ফোনে কথা বলেন, আপনার ব্যাপার। রাত গড়ালেই কার সাথে ছোট ফোনে কথা বলেন, সেটা আপনার ব্যাপার। আমরাই সেই প্রকৃত অর্থে আমাদের নিজের কাঁধে তুলে নেব দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই। পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রিক আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় বেরোব। পুলিশ মন্ত্রীর নাম আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হবে মাঠে ময়দানে, লড়াইয়ের ময়দানে। সুতরাং আমরা প্রস্তুত। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখলাম। আমরা আইনের বিরুদ্ধে বলছি না, এখনো এত কিছু বলছি কেন? সুপ্রিম কোর্ট যেন আমাদের যোগ্যদের ব্যাপারটা চাকরি ফেরান। এটা রায় হয়নি, এটা রায় দেওয়া হয়নি, এটা ন্যায় মিলনা চাহিয়ে, মানে ন্যায় 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 মেলেনি। পশ্চিমবঙ্গের প্রতি এত রাগ বিচারপতিদের, এইসব কথাও বলতে হবে আমাদের। সুতরাং বিচার ব্যবস্থার প্রতি যদি জনগণের আস্থা ফেরাতে হয়, যারা আইন প্রণেতা আছেন এবং সুপ্রিম কোর্ট, সবাই বিষয়টা ভাবুন। অন্যথায় আমরা কিন্তু ওই সুপ্রিম কোর্টেও যে জিনিস কখনো ঘটেনি সেই জিনিস আমরা ঘটাবো, সেই জিনিস আমরা ঘটাবো। এটাই আমাদের পরিষ্কার কথা। যোগ্যদের চাকরি ফেরাতে হবে। আইন আমাদের মাথায়, আইনকে আমরা সম্মান করি, আর সম্মান করি বলেই শিক্ষকরা মার খায়। আর শিক্ষকদের অনেকে ভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যিনি লিখছেন অযোগ্য তারা তো এখনো স্কুলে যাচ্ছে, তাদের আমার ফোন নম্বরে তাদের নাম, তারা কোন স্কুলে যাচ্ছে পাঠাবেন। যারা বিদ্যালয়ে যাচ্ছে তাদের নাম ঠিকানা আমাকে পাঠাবেন। ভয়ের কিছু নেই, আমরা বারবার রাস্তার লড়াইয়ে গেছি, 15 অক্টোবরও গেছি যোগ্য তালিকা পাওয়ার জন্য, আপ টু ডেট ভ্যাকেন্সি। আপনারা একসঙ্গে হন। কে ঘরে ঢুকে গেছে, কে প্রশ্নপত্র পেয়ে গেছে, হ্যাঁ, তাতে সুখ নেই। হতদরিদ্র 48 বছর, 54 বছর, 55 বছর বয়স, পরীক্ষা দিয়েছে, OMR টুকতে গিয়ে চোখের সামনে ধোঁয়াশা, প্যারালাইসিস, 100% দৃষ্টিহীন। আমরা তাদের, সেই আর্তদের, অসহায়দের প্রতিনিধি। সুতরাং আপনারা সবাই জুড়ে যান, দুর্নীতির বিরুদ্ধে আসুন, আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করি। কে থাকলো কে থাকলো না, কোন নেতা আসলো, ভিড় করলো কি করলো না, আপনারা লড়াইয়ে আসুন। আমাদের সমস্ত নেতাদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যেসব নেতা, দেখুন, আপনি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন অল আর ফ্রড। এখন আমি তাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, না না ঠিকই আছে, আমার কারোর প্রতি ত্রুটিটা বাধা নাই। আপনি দাঁড়িয়ে বলবেন অল আর ফ্রড, সবার চাকরি চলে যাক, সব মায়ের ভোগে। আর টেট প্রসঙ্গে আমি তো বলেছি, একজন প্রাথমিকেরও যেন চাকরি না যায়। তাদেরকে কেন টেট দিতে হবে? তাদের কোয়ালিটি ইনক্রিজ করার ব্যবস্থা করুক সরকার। কিন্তু এই যে তারা টেট প্রসঙ্গে আপনি দাঁড়িয়ে বলবেন, মাস্টার মশারা স্কুলে না গেলে ছাত্ররা বলবে এই আমার মাস্টার আসছে না কেন, কেন সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। এইসব দ্বিচারিতা পলিটিক্যাল নেতাদের, তাদের বিরুদ্ধে সংগ্রামে আপনাদের অবতীর্ণ হতে হবে।
একদিকে আপনি বলছেন অল আর ফ্রড, ছুঁড়ে ফেলো, ওদের ছুঁড়ে ফেলো ডাস্টবিনে। কেন? কি কারণে? আর টেটের ক্ষেত্রে বলছেন আহারে ছাত্ররা বলবে মাস্টার স্কুলে আসে না। এই যে ধরনের দ্বিচারিতা, ভণ্ড, এই ভণ্ডদের থেকেও আপনাদের দূরে থাকতে হবে। পরিষ্কার কথা, আমরা লড়াইয়ের ময়দানে দেখেছি, এসএসসির আন্দোলনে, এসএসসির সংগ্রামে, এসএসসির যোগ্য শিক্ষকদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বোঝার জন্য কোন নেতার কোন ভূমিকা, কি কি ভূমিকা ছিল সেটা আমরা চোখের সামনে চাক্ষুষ করে দেখেছি। সেই জন্য কারো বাতেলার জন্য আমরা অপেক্ষা করি না, আর কারো ভুয়ো সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা অপেক্ষা করি না যে আপনি আমাকে একটা সার্টিফিকেট দেবেন, যাহ আমার লোক খুব ভালো কথা বলছে, আমি যোগ্য শিক্ষকদের, যোগ্য শিক্ষাকর্মীদের, শিক্ষিকাদের প্রতিনিধি, তাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশা তারা যখন ফোন করে কাঁদে, মাস্টারমশাই বাঁচান, মাস্টারমশাই চাকরিটা ফিরবে তো, আমি তাদের চোখের জল সেটাকে পাথেয় করে প্রত্যেকটা দিন এগোচ্ছি। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে চোয়ালটা শক্ত করে প্রকৃত অর্থে আপনাদের লড়তে হবে। এই লড়তে গিয়ে আপনারা অনেকের বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হতে পারে, চাকরি চোরদের বিরুদ্ধে লড়তে হতে পারে, সমস্ত অংশের চাকরি চোরদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা অঙ্গীকার হন। আপনাদের আমি বলছি, লাইভটা দীর্ঘায়িত অনেক হয়ে গেছে, আমি এখানেই শেষ করব। সে সমস্ত চাকরি চোরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অঙ্গীকার নিন। আমরা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় বেরোবো। কাকদ্বীপ থেকে কুচবিহার, আর পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ মন্ত্রী তিনি আমাদের পাহারা দেবেন, আমরা করে দেখাবো। প্রত্যেকটা বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই যে চাকরি চুরি আরো আছে, যখন মাইক ধরবো শুনতে পাবেন এই চাকরি চুরির কাহিনী। সুবল সোরেনদের পরিবারে, সন্তোষদের পরিবারের যে হাহাকার, তাদের যে বুক চাপা কান্না, শুনেছেন কখনো? শুনেছেন? তার স্ত্রী যখন ফোন করে বলে, শুনেছেন সে কান্না? সেই কান্নার জন্য দাঁড়িয়ে আছি আমরা দুর্নীতির বিরুদ্ধে। পার্লামেন্টে যাই হোক, আমরা এখানে শেষ করি। মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের এই আস্থার বক্তব্য থাকবে। কিউরেটিভ পিটিশন বাকি আছে, স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা দিন। এমন ভয়ঙ্কর, এমন করুণ ইতিহাস কখন রচিত হয়ে যাবে, পরিবারকেও মুখ দেখাতে পারবেন না। আমরা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শেষে বলবো, এইটুকুই আমরা বলবো, রাজ্য সরকার হুঁশিয়ার, যোগ্যদের চাকরি ফেরান, পুরনো চাকরি ফেরান, যোগ্যদের পুরনো চাকরি ফেরান রাজ্য সরকার। আর যত চোর আছে, চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিক মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিক, নইলে আমরা ব্যবস্থা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ব্যবস্থা নেব, এটা আপনাকে কথা দিয়ে রাখলাম। লড়াইয়ের ময়দানে আমরা ব্যবস্থা নেব। সুতরাং চাকরিহারাদের প্রতি, সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, আমার ছাত্র যুব ভাই ও বোনেরা, মায়েরা, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, রাজবংশী, কামতাপুরী, জনজাতির সমস্ত অংশের মানুষ, আপনাদেরকে আমরা আহ্বান করছি, এটাই সময় আমার পরিবেশের, আমার সমাজের দিকে তাকিয়ে, আমার জাতির প্রয়োজনে, এই রাজ্যের প্রয়োজনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণের একটা ঘৃণ্য প্রচেষ্টা চলছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনারা এক হন। এই শুধু এক চাকরি ফেরানোর লড়াই নয়, এ হচ্ছে মান থাকার লড়াই।
সুতরাং যারা বাঁচতে দিচ্ছে না সেই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের লড়তে হবে, আর লড়তে হবে একসাথে। এইটুকু বলে কিউরেটিভ পিটিশনে তুহিন শুভ্র মণ্ডল, অভিজিৎ সাধু খানকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা খুব শীঘ্রই দিল্লিতে যাব, পার্লামেন্টে যাতে বিষয়টা আলোচিত হয়। আমরা পার্লামেন্টে তুলেই ছাড়বো, আপনারা রেকর্ডটা রেখে দেবেন। আমরা পার্লামেন্টে আলোচিত করেই ছাড়বো পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি। বলে বলে কলে কৌশলে, বিদ্যায় বুদ্ধিতে, রণনীতি রণকৌশলে আমরা পার্লামেন্টে এই এসএসসি দুর্নীতি, পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলবই। ভারতবর্ষের আরো বিভিন্ন রাজ্যের মাননীয় সাংসদদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের সাথেও আমরা যোগাযোগে আছি। লড়াইটা চলবে। ভাইয়েরা বোনেরা, সমস্ত অংশের চাকরি চোরদের বিরুদ্ধে আপনারা লড়বেন এই আশা করি। আমি আপনাদের প্রতিনিধি, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই সহপাঠী। লড়াইয়ে থাকুন। আর রাজ্য সরকার, আপনি পুলিশ দিয়ে হয়রানি করেছেন, মেট্রো চ্যানেলে হয়রানি করেছেন, কিডন্যাপ করেছেন, পুলিশ দিয়ে ভয় দেখিয়েছেন, থানায় কেস দিয়েছেন, থানায় বারবার ডেকেছেন, বেতন মাসের পর মাস কাট কেটে চলেছেন, পুজোর মাসটায় কানা করি মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে 1 কিলো রেশনের চাল কেনার টাকাটুকু অন্তত আমি পাই, সেটাও আপনি দেননি। আর তার মধ্য থেকেই মনে আমার সেই চেতনা, সেই লড়াইয়ের স্পৃহা আরো বেড়েছে। সকালেই বলেছিলাম, বন্ধু বান্ধবকেও বলছি, সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার লাইন সবসময় মনে রাখবেন আপনারা। চেতনা পাবেন, শক্তি পাবেন। আগামী কবিতার অসংখ্য ভালো ভালো লাইনের মধ্যে দুটো লাইন, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সুতরাং লড়াইয়ের ময়দানে থাকুন। আর বৃষ্টি যখন আপনাকে সম্মতি দিয়ে দিয়েছে, সুতরাং এগিয়ে যান, দুর্নীতির বিরুদ্ধে লড়ে যান। কাউকে না কাউকে সমাজের বুকে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতেই হবে, এগিয়ে যেতেই হবে। এই পিছিয়ে পড়া সমাজটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। নমস্কার, প্রণাম, জয় জহর, জয় গরাম, সালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।